KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম রুটিন। জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে প্রথম খবরই অবশ্যই প্যারিস অলিম্পিক্স নিয়ে আসব। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রাপ্তি, ইতিমধ্যে আমরা জানি যে ভারতের যে ক্রমতালিকা রয়েছে, ভারতের স্থান সেখানে ৭১তম স্থান। ৫টি ব্রোঞ্জ, একটি সিলভারের ৫টি ব্রোঞ্জ, টোটাল ৬টি পদক, এবং ভারত ৭১তম স্থানে শেষ করেছে। যখন প্যারিস অলিম্পিক্স শুরু হয় তার আগে আশা করা হচ্ছিল হয়তো পদকের সংখ্যাটা ডাবল ডিজিটে যাবে। টোকিও অলিম্পিক্সে ৭টি পদক ছিল, সেই পদকের সংখ্যাটা কিন্তু ছাড়িয়ে যাবে। সব নিয়ে আলোচনা করব যে ভারতের প্রাপ্তি কোথায়। অলরেডি মানু ভাকের পা রেখেছেন ভারতবর্ষে, এবং এক এক করে আসছেন প্রত্যেকে, তাদেরকে নিয়েও অবশ্যই গ্র্যান্ড সেলিব্রেশন হবে। তবে এর মধ্যেও কিন্তু এই সিটি অফ লাইটসেও অন্ধকার কিছুটা অংশে ভারতের যদি খেলাধুলোর কথা বলি, তাই এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ। ভারতের পারফরমেন্স এই অলিম্পিকে, প্যারিস অলিম্পিকে তুমি আলোচনা করছিলে, আমি বলবো যদি বিভিন্ন গ্রেডেশন থাকে, অর্ডিনারি। কারণ তুমি ১১৭ জন অ্যাথলিট নিয়ে গেছো, ৬টা মাত্র পদক নিয়ে ফিরেছো, এবং তুমি ৭১তম হয়েছো। আই এম সরি, ইন্টারন্যাশনাল স্পোর্টস তোমায় কোনো জায়গাই দেবে না। ৭১তম কোনো জায়গাই নেই, মানে ২০-র ওপারে কেউ কাউকে মানে কি বলবো, একটা স্পোর্টিং নেশন বলে মনেই করে না অলিম্পিক্সে। এবং এবারে তুমি যদি দেখো, শুটিং খুব ভালো করেছে, বক্সিং একদম ফেল, রেসলিং কিছুটা করেছে, রেসলিং একটা ব্রোঞ্জ দিয়েছে আর একটা ঝুলে রয়েছে। হকি খুব ভালো, মানে যেসব টিমের সঙ্গে ভারত খেলেছে, যেভাবে খেলেছে, একটা টিম হারতেই পারে, কিন্তু যে ভঙ্গিতে ভারত খেলেছে সেটা ভীষণ প্রশংসনীয়। এবং আমার মনে হয় যে এই শুটিং, রেসলিং এবং হকি, আর তার বাইরে নীরজ চোপড়া, এর বাইরে ভারতের কোনো পারফরমেন্সই নেই। এবং এটা টোটাল বোধহয় ৬ জন, মানে 4th পজিশনে শেষ করেছেন ৬ জন, এর মধ্যে অবশ্যই লক্ষ্য সেন একজন। কিন্তু ব্যাডমিন্টন প্রচুর ডুবিয়েছে, ভারোত্তোলন ডুবিয়েছে। তুমি যদি স্ট্যাটস দেখো, বক্সিং কিছু দেয়নি। সব মিলিয়ে তুমি যে পদক, যেগুলো থেকে পদক আশা করেছিলে, সেগুলো অনেকটাই পদক দেয়নি। এবং তুমি যেটা বলছিলে ডাবল ডিজিটে তো অবশ্য যাওয়া উচিত ছিলই। কারণ তোমার দেশের সরকার তোমার পেছনে এত ইনভেস্ট করেছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, তোমার নিজের খেলার ফেডারেশন, দুহাত ভরে, ভারতীয় ক্রিকেট বোর্ড অবধি সাহায্য করেছে। মুশকিল হচ্ছে যে যেটা প্রকাশ পাড়ুকোন বলেছেন, আমি বলবো যে সেখানেই কিন্তু মূল জায়গাটা লুকিয়ে আছে। এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি যে তুমি যখন অনামী, বা তুমি এমন জায়গায় খেলছো যেখানে তোমার উপর তুমি নামি, অথচ তোমার উপর ততটা প্রেশার নেই, তখন তুমি সেই চাপটা নিতে পারছো। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ওই প্রেশারটা নেই, কি ওয়ার্ল্ড ব্যাডমিন্টনে যখন খেলছো ওইরকম প্রেশার নেই। অলিম্পিক্সে হিউজ প্রেশার। অলিম্পিক্সের প্রেশারটা পর ভারতের ওয়ানডে ম্যাচ খেলানো, যখনই ওই প্রেশারটা আসছে, যখন যারা স্পোর্টসের অংশ নন, সেই নন স্পোর্টিং লোকদেরও ইন্টারেস্টিং মনে হচ্ছে অলিম্পিক্সটা, তখনই তোমার প্রেশারটা হচ্ছে, তখনই তোমার বিপন্নতাটা হচ্ছে। বিকজ এই যে অ্যাডিশনাল ইন্টারেস্টটা তোমার উপরে, অ্যাডিশনাল অ্যাটেনশনটা, এটা তুমি হ্যান্ডেল করতে পারছো না। এবং সেই জন্য দেখো, হকি টিমের সঙ্গে আমি তো বলবো যে প্যাডি আপটন এবং মাইক হর্ন যুক্ত হয়ে গেছিলেন, বা হকি টিমটার খেলাটাই একদম অন্য মেজাজে। সামাও লক্ষ্য সেনের মধ্যে সেই ব্যাপারটা দেখিনি। প্রকাশ পাড়ুকোন বলেছেন মনোবিদ আনতে হবে। আমার মনে হয় মনোবিদ প্রত্যেকটা ডিসিপ্লিনসে এখন ম্যান্ডেটরি করে দেওয়া উচিত, জুনিয়র লেভেল থেকে। কারণ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এত খরচ করছে, যদি আমি জানি না ভারতে এতজন ভালো মনোবিদ আছেন কিনা, যদি না থাকেন তাহলে বিদেশ থেকে আনতে হবে। তুমি যদি টানা না রাখতে পারো বিদেশিদের, তুমি অন্তত 2 সপ্তাহ করে যদি আনো প্রতি 3 মাসে, তাহলেও এরা একটা আন্দাজ পাবে, একটা দিশা পাবে যে আমাকে ইন্টারন্যাশনাল স্পোর্টসে কীভাবে যুদ্ধ করতে হয়। আজকে আমার মনে আছে প্যাডি আপটন আমাকে ভারত 2011 বিশ্বকাপ জেতার পর একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে আমরা কিন্তু আলাদা করে ট্রেন করিনি। আমি প্রতিদিন বলতাম ছেলেদের, চলো আজকে 2রা এপ্রিল ওয়াংখেড়ে ফাইনালে উঠেছো, চলো মেন্টালি কীভাবে নিজেদের অ্যাডজাস্ট করবে দেখো। ওই ক্রাউড, সারা দেশ কাপ চাইছে, অর্থাৎ
অ্যাকচুয়াল 2রা এপ্রিল আসার 1 মাস আগে থেকেই ইন্ডিয়ান টিম মেন্টালি ভিজুয়ালাইজ করছিল যে 2রা এপ্রিল এসে গেছে। এই 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 যে মনোবিদরা, ভালো মনোবিদদের, তাদের সত্যি তারা খুব কাজ দেন, এবং স্পেশালি এরকম ক্ষেত্রে পিভি সিন্ধু, লক্ষ্য, যাদের দেখে মনে হয়েছে যে তারা কোথাও একটা খুব উদ্বেগে ভুগছেন, হেরে যাওয়ার ভয়তে ভুগছেন, এইসব জায়গায় মনোবিদরা অনেক ফিয়ারলেস করে দিতে পারেন। এবং আমি দেখেছি যে এরম নয় যে তুমি সাকসেসফুল হয়ে গেছো বলেই তোমার মনোবিদের দরকার নেই, সাকসেসফুল হয়ে যাওয়ার পরেও যে দরকার হয় তার জ্বলন্ত উদাহরণ গ্রেগ চ্যাপেল, জ্বলন্ত উদাহরণ ভিভিয়ান রিচার্ডস। এমনকি সৌরভ প্রথম যখন ইংল্যান্ডে যান 92তে ব্যর্থ হওয়ার পর, তখন কিন্তু তিনি মনোবিদের সঙ্গেই কাজ করেছিলেন। কাউন্টির একজন মনোবিদ এসে তার সঙ্গে কাজ করেন, এবং 1996তে তারপরে সৌরভ ওই রকম ড্রিম ডেবিউ হয়। কিন্তু তার পেছনে কিন্তু মনোবিদের পরামর্শটাও একটা ফ্যাক্টর ছিল। কিছুই না, এমন নয় যে মনোবিদ তোমাকে 100 ভাগ বদলে দেবে, সে হয়তো 2% বদলাবে, কিন্তু ওই 2%টাই ভীষণ ভীষণ ক্রুশিয়াল। কাজেই ভারতীয় দলের আমার মনে হয় এই এখন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের জন্যে ব্লু প্রিন্টটা তৈরি করা উচিত, এবং সেন নদীর ধারে ভারতের যে কি বলবো, ভারতীয় খেলাধুলোর যে একটা রোম্যান্সের ইতিহাস তৈরি হওয়া উচিত ছিল, আনফর্চুনেটলি সেটা হলো না একেবারেই। এবং সেনের ধারে অধরা সোনা, এবার কিন্তু একটিও সোনা পায়নি ভারত। একদম গৌতম যেটা বললেন যে মনোবিদ দরকার, এবং মনোবিদ থাকলে ওই 2%-এ কিন্তু অনেকটা ফ্যাক্টর হয়ে যায়। লক্ষ্য সেন হয়তো সেই লাস্ট গেমটা জিততেও পারতেন, বা মীরাবাই চানু হয়তো সেখানে পদক আনতেও পারতেন, অর্জুন বাবুতা হয়তো চতুর্থ না হয় তৃতীয় হতেই পারতেন। তাই স্পোর্টস সাইকোলজিস্টে যেটা অলরেডি প্রকাশ পাড়ুকন বলেছেন, সেদিকে অবশ্যই ভারতীয় এবং প্রত্যেকটা, আমি বলছি যে যেমন লক্ষ্য সেন যে ম্যাচটা হেরেছেন, সেই ম্যাচটা হারার ম্যাচই নয়। একদম ফার্স্টটা তিনি 3টে তার ব্রেক পয়েন্ট ছিল, 3টে গেম পয়েন্ট ছিল প্রথমে, সেকেন্ডটাতে তিনি 5-0 এগিয়ে গেছিলেন। এখান থেকে কি করে একটা লোক ম্যাচ হারে ভাবাই যায় না। তার মানে তার কোথাও একটা প্রবলেম হচ্ছে। এবং তুমি দেখো যে তাকে যিনি হারিয়েছেন তিনি কি বলেছেন, যে আমি মেন্টালি রিল্যাক্স করলাম নিজের মধ্যে এবং আবার ফেরত এলাম ম্যাচে। এতটা ইম্পর্টেন্ট, দুটো জিনিস ইম্পর্টেন্ট, ফিটনেস এবং তোমার মেন্টাল স্কিল লেভেল। কারণ তোমার এখন যেরকম খেলা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, সেখানে তোমায় ওই দিনে তোমার ফিটনেস লেভেলটা কি, যেটা ভীষণ ক্রুশিয়াল, এবং সেকেন্ড হচ্ছে মেন্টাল লেভেল। এবার প্রকাশ পাড়ুকন যখন বলছেন, তিনি বিমল কুমার, তারা জানেন ফিটনেসে ঘাটতি হয়নি বলে তারা বলতেন যে লক্ষ্য ফিটনেসে ঘাটতি হয়েছে। তারা ওই প্রশ্নটা তুলেছেন যে মেন্টাল ফিটনেসে ঘাটতির কথা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। লক্ষ্য সেন পরের অলিম্পিকে পদক পাবেন কি পাবেন না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি ভারতীয় খেলাধুলার জগৎকে একটা লক্ষ্য দেখিয়েছেন যে এই জায়গাটায় গণ্ডগোলটা হচ্ছে। প্রকাশ পাড়ুকন সচরাচর এই কথা বলার লোক নন, তিনি যখন বলছেন তার মানে তিনি দেখেছেন এই জায়গাটা গণ্ডগোলটা হচ্ছে, এবং শুধু তার নয়, আরও অন্য অনেকেরও হচ্ছে। কাজে এই জায়গাটাকে আমি যদি একটা ডাক্তার লিখতে এসে যদি একটা খুঁজে পান যে এখান থেকে একটা টিউমার হয়েছে, সেই টিউমারটাকে তো সারাতে হবে, সেই টিউমারটাকে অপারেট করতে হবে। তুমি খুঁজে পেয়েছো একটা জায়গা, সেই জায়গার এবং প্রত্যেকটা যারা ব্যর্থ হয়েছেন, আমার মনে হয় প্রত্যেকের এখন ভিডিও এসে গেছে, প্রত্যেকের সংশ্লিষ্ট ফেডারেশন একটা কমিটি গড়ে দেখুক যে কোথায় প্রবলেমটা হয়েছে। এটা তো এরম নয় যে তুমি কাউকে ফাঁসি দিচ্ছ, তুমি অপরাধ, তা তো নয়, স্পোর্টসে হারজিত আছে। তুমি শুধু বের করার চেষ্টা করছো যে এরা উন্নততর কি করে হতে পারে। কারণ উন্নততর যদি তুমি না হও, তাহলে বাকি দেশগুলো এত উন্নতি করছে যে তুমি কিন্তু পেছনে পড়ে থাকবে একেবারে। এবং ভারতের থেকে অনেক ছোট ছোট দেশও কিন্তু ভারতের থেকে অনেক বেশি পদক পেয়েছে। তাই যেটা বলার সেটা আরও একবার বলছি যে জায়গায় প্রবলেম, সেই জায়গায় সেই প্রবলেমটা কিন্তু খুঁজে বের করতে হবে। এবং লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে আশা রাখবো যে এই পদকের সংখ্যাটা ডাবল ডিজিটে পৌঁছাবে, এবং তার জন্য যদি প্রত্যেকটা ডিসিপ্লিনে স্পোর্টস সাইকোলজিস্ট প্রয়োজন হয়, তাহলে অবশ্যই রাখা উচিত সেই জায়গায় স্পোর্টস সাইকোলজিস্টে। কী করবে সেটা আগামীতে সেটার চিত্র পরিষ্কার হবে। তবে আপাতত জানিয়ে রাখি, ভারত 71তম স্থানে শেষ করেছে এবারে প্যারিস অলিম্পিক্সে, এবং যেখানে আরও 4-5টে পদক আসতে পারত, কিন্তু ওই যে 4র্থ স্থানে গিয়ে শেষ করতে হয়েছে ভারতকে। এবং প্রকাশ পাড়ুকন একদম প্যারিস অলিম্পিক্সের আগে একটা কথা বলেছিলেন পিভি সিন্ধুর বিষয়ে, সেটা হচ্ছে যে মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যাল ক্যাপাবিলিটি এবং শর্ট সিলেকশন,
এই 3টি বিষয়ের উপর কনসেন্ট্রেট করতে হবে। এবং যখন লক্ষ্য সেন হেরে গেলেন তখন তিনি একদম স্ট্রেট বলা যেতে পারে ব্যাটে খেললেন, যে একদম ইনজুরির কোনো সমস্যা ছিল না লক্ষ্য সেনের, কোথাও যেন মেন্টাল স্ট্রেংথে ঘাটতি দেখা গিয়েছে এবং সেখান থেকে কিন্তু ফিরে দাঁড়াতে হবে লক্ষ্য সেনকে ফিনিক্সের মতো। ভিনেশ ফোগাট নিয়ে আসবো। ভিনেশ ফোগাট নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়াতেও লেখালেখি হচ্ছে। এখনও তার রেশ কিন্তু রয়েছে। প্যারিস অলিম্পিক্স শেষ হয়ে গিয়েছে কিন্তু তার রেশ এখনও রয়েছে, কারণ আগামীকাল এই ভিনেশ ফোগাট নিয়ে কিন্তু রায়দান রয়েছে। কী রায় আসবে বোঝা খুব মুশকিল। অনেকে বলছেন যেহেতু ডিলে হচ্ছে সেহেতু একটা রে অফ হোপ আছে। গৌতমদা কী বলবেন? দেখো, আমি মনে করি যে তুমি যদি স্পিরিটটা ধরো, স্পিরিট অফ দ্য কম্পিটিশন, তাহলে তার রূপো পাওয়া উচিত। কারণ আমি রূপোতে কোয়ালিফাই করেছি, আমার রূপো কোয়ালিফাই করার মধ্যে কোনো জোচ্চুরি ছিল না, আমি কোনো ডোপিং করিনি, কিছুই করি। লাস্ট দিনে আমার ওজনটা 100 কমে বেড়ে গেছে, এটা আমার দোষ নয়, এটা একটা মানুষের, এটা তো কম্পিউটার নয় যে আমি যা ইচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবো। মানুষের শরীর বেড়ে গেছে, আমি কমপ্লিট করতে পারিনি। কিন্তু রূপো যতদূর অব্দি আমি রূপো জিতেছি, আমার তো ফেয়ার প্লে হ্যাভ প্র্যাকটিস, রূপো জেতার মধ্যে তো কোনো জোচ্চুরি নেই। এবার এটা হচ্ছে স্পিরিট, যেটার কথা নিশ্চয়ই হারিস সালভে বলবেন। আর অন্যদিকে হচ্ছে নিয়ম বলছে যে ফাইনালের জন্য তুমি যদি কোয়ালিফাই সেদিন না করে থাকো, তুমি যদি ওয়াক ওভার না দিয়ে থাকো, ওয়াক ওভার দিলে অন্য কথা, তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড হয়ে গেলে। এটা হচ্ছে আইন। এবার আমার মনে হয় যে স্পিরিটটা কোথাও একটা স্পিরিটের কথাও শোনা উচিত। কারণ একজন অ্যাথলিট, তিনি আবার বলছি, তিনি যদি ডোপ করতেন, তিনি যদি কোনো নিষিদ্ধ ওষুধ খেতেন, তাহলে একটা কথা বলা যেত। আমি ফেয়ার খেলে আমি ফাইনালে গেছি, ফাইনালে গিয়ে আমার এইরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। মনে করো একটা টিম ফুটবলে ফাইনালে উঠেছে, ফাইনালে উঠে দেখা গেল যে তাদের বিদেশি টিম ভারতে এসেছে, ভারতে ওঠার ভিসাটা তাদের শেষ হয়ে গেছে, তাদের দোষ নয়, ভিসা শেষ হয়ে গেছে, তখন তাকে ফিরে যেতে হবে। তো সেই টিমটাকে তুমি তো ফাইনালে রানার আপ বলবে, তুমি তো তাদের চ্যাম্পিয়ন না বলো, রানার আপ, তুমি কি তাদের ডিসকোয়ালিফাই করে দেবে? কারণ তারা তো ফাইনালে উঠেছে। এটা একটা যুক্তি, কিন্তু টুর্নামেন্টের যে নিয়ম, সে আইনে বলছে যে তুমি যদি তোমার ওজনটা নির্দিষ্ট সীমার মধ্যে না থাকে ফাইনালে, তাহলে তুমি শুধু ফাইনাল থেকে ডিসকোয়ালিফাইড নাও, তুমি টুর্নামেন্ট থেকেই ডিসকোয়ালিফাইড। এই সূক্ষ্ম তারের ওপরে কিন্তু ভিনেশ ফোগাটের ভাগ্য ঝুলে আছে। একেবারে আগামীকাল একদম পরিষ্কার হয়ে যাবে ভিনেশ ফোগাট কি জয়েন্ট সিলভার উইনার হবেন কি হবেন না। তবে যেটা একদম গৌতমদাও বললেন যে তিনি ফেয়ার প্লে করেছেন এবং কোনো রকম কিন্তু ফ্রড করেননি, একদম নর্মাল রিকভারি প্রসেসে বডি ওয়েট গেইন হয়েছে এবং যার জন্য স্পিরিটের দিক থেকে যদি বিচার করা হয় তাহলে অবশ্যই তার কিন্তু প্রাপ্য এই সিলভার। তবে যদি ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর বিবৃতি দেখি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির, তারা কিন্তু একটা কথাই বলছেন যে যেটা রুল সেটা রুল। এইখানেই দ্বন্দ্ব এবং সব পরিষ্কার হবে আগামীকাল। আমরা অবশ্যই চোখ রাখছি সেই একটা রূপো পেলে 71 থেকে কিছুটা ওঠা যাবে একেবারেই। আর মনে হয় এরপরে একটা সিনেমাও হবে ভিনেশ ফোগাটকে নিয়ে, নামকরণ হতেই পারে 100 গ্রাম। এরপরে আসছি টপিক নিয়ে, যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিক নিয়েও কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল এবং সেখানে শীর্ষস্থানে যিনি রয়েছেন এই টপিকের, তার নাম হচ্ছে আনোয়ার আলী। আনোয়ার আলী এই ফুটবলারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে রঞ্জিত বাজাজের দিল্লি এফসি এবং একই সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান। নাটক চলছে এবং সরকারিভাবে ফেডারেশনের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি। তিনি কিন্তু গতকাল রাতে পৌঁছে গিয়েছেন শহর কলকাতায় এবং ইস্টবেঙ্গল জার্সিতে তার নামাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে আবারও বলছি, সরকারি ঘোষণা এখনো হয়নি। আনোয়ার আলীর এই পর্বটা নিয়ে কি বলবেন? আমি বলবো চমকপ্রদ। লোকাল ফুটবলে ইদানিংকালে অন্য কোনো ফুটবলার নিয়ে মনে করতে পারছি না। 2009-তে বোধহয় বাইচুং ভুটিয়াকে নিয়ে মোহনবাগান বলে এরকম একটা টাসল হয়েছিল, তারপরে মনে করতে পারছি না এরকম হয়েছে বলে। এটা সেই বিকাশ কৃষ্ণাণু সেই দলবদলের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। ইস্টবেঙ্গল টিমটা এবারে অনেক বেটার, কোনো সন্দেহ নেই। মোহনবাগান টিম তো স্ট্রং ছিলই, মোহনবাগান টিমটা খুবই স্ট্রং। মোহনবাগান টিম অস্ট্রেলিয়া থেকে যে প্লেয়ারটা এনেছে, তিনি তো মানে তাকে দেখার জন্য আমরা সবাই তাকিয়ে থাকবো। ইস্টবেঙ্গল টিমটা খুব ভালো করেছে। জাতীয় দলের 5 জন প্লেয়ার আছে, আমি একটা লিস্ট দেখছিলাম, মহেশ, নন্দকুমার, নিশকুমার, আনোয়ার আলী, জিকসন সিং, 5টা প্লেয়ার কিন্তু আছে। এবং তোমার এর পাশে দিমিট্রিয়াস তো বাদই দিচ্ছি, হেক্টর আছেন স্টপারে। ইস্টবেঙ্গলের শুধু যারা ইস্টবেঙ্গলের টিম গড়েন তারা বলছিলেন ইস্টবেঙ্গলে ভালো সাইড ব্যাক নেই, আমাদের যদি ভালো সাইড ব্যাক থাকতো। কিন্তু আমি বলবো যে এবার
ইমামি ইস্ট বেঙ্গল কর্তারা প্লাস ক্লাব থেকে প্রচুর টাকা খরচ করা হয়েছে, সব মিলিয়ে যে টিমটা গড়া হয়েছে সেটা গতবারের টিমের চেয়ে অনেক বেটার। এবং আমার মনে হয় গতবারে সমর্থকদের যেরকম হয়েছিল তার চেয়ে অন্তত তারা কিছুটা আশায় বুক বাঁধতে পারেন। একেবারে ইস্টবেঙ্গল এর যত অনুরাগী রয়েছে তারা অবশ্যই আশায় বুক বাঁধতে পারেন এবং যথেষ্ট ভালো দল। এবার লাল হলুদ মশাল জ্বলবে আশা রাখছি। আর কয়েকদিন পরেই ডার্বি রয়েছে। সাপোর্টার নাকি লাল হলুদ মশাল জ্বলবে আগে থেকে, আইসিএল এর আগে থেকে? সাপোর্টার নই, তবে ইস্টবেঙ্গল ফ্যান্সদের মানে সবুজ বেলুন নৌকো দৌড়াবে না, হতেই পারে। তো যাই হোক, ডার্বি আছে, ডার্বি নিয়েও আমাদের আলোচনা চলবে। তবে এখন এই মুহূর্তে অবশ্যই ফুটবলের সব থেকে বড় খবর এটাই যে আনোয়ার আলী কলকাতায় পা রেখেছে। তার ইস্টবেঙ্গল জার্সিতে মানে জার্সি পরে নামাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপর আসছি একজনের কথায়, যিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, 5ই আগস্ট প্রয়াত হয়েছেন। বলা হয় তাকে যে বুচ গাওয়ারের পরবর্তী সময়ের মোস্ট কমপ্লিট ইংলিশ ব্যাটার, স্টাইলিশ লেফট হ্যান্ডেড ইংলিশ ব্যাটার, নাম গ্রাহাম থর্প। এবং 55 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং আজ তার স্ত্রী বলছেন তিনি আত্মহত্যা করেছেন। এবং আত্মহত্যা কেন? ডিপ্রেশন এবং অ্যাংজাইটি। গ্রাহাম থর্প, যিনি ভীষণ সাহসী ব্যাটার ছিলেন, ফাস্ট বোলারদের দারুণ খেলতেন এবং যেটা বললাম যে কমপ্লিট ইংলিশ ব্যাটার বলা হতো তাকে, তার এরকমভাবে চলে যাওয়া এবং সুইসাইড করে চলে যাওয়া, মানে এটা মানা যাচ্ছে না। অলরেডি দ্য গার্ডিয়ান থেকে শুরু করে ইংরেজি সংবাদ মাধ্যম কিন্তু সোচ্চার হয়েছে এটা নিয়ে। গৌতম দা, কীভাবে দেখছেন বিষয়টা? আমি প্রথমে বলবো যে ওর ওয়াইফ এবং ওর মেয়ে, স্ত্রী এবং কন্যা গ্রাহাম থর্পের তাদের অভিনন্দন জানানো উচিত। তারা সামনে সেটা বলেছেন, কারণ আত্মহত্যা করলে ইউজুয়ালি পরিবার থেকে একটা চেপে দেওয়ার প্রবণতা থাকে, কারণ আত্মহত্যায় লাইফ ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায় না। অনেক, তুমি যে ইন্স্যুরেন্সের টাকাটা পাবে তার অনেকটা টাকা আত্মহত্যায় কেটে নেওয়া হয়, এমনকি বিদেশেও। এবং সেকেন্ডলি এটা একটা ফরবিডেন টপিক, ডিপ্রেশন, আত্মহত্যা, এগুলো নিয়ে কেউ চট করে কথা বলতে চায় না। এমনকি তুমি দেখবে বিয়ের সময় বলে যে এ আত্মহত্যা করে যে বাবা, তাহলে তো এর বিয়ে হওয়ার সমস্যা। এটা একটা আমাদের দেশে সর্বত্রই একটা মানে না বলা একটা বন্ধ ঘর, সেটার পরোয়া না করে তারা যে মেন্টাল ইলনেসটাকে টেনে এনেছেন, এটা রিমার্কেবল। এবং ওর মেয়ে একটা খুব ভালো কথা বলেছেন যে আমার বাবা খুব সাহসী ক্রিকেটার ছিলেন, শুনেছি বাবা সাহসী ছিলেন, কিন্তু মেন্টাল ইলনেস এমন একটা জিনিস যে খুব বলিষ্ঠ লোকেরও হতে পারে। আর আমি দেখছিলাম যে পুরনো রেকর্ড ঘেটে সান পত্রিকা থেকে যে প্রথম স্ত্রী যখন তাকে ছেড়ে চলে যান সেই সময় তার প্রথম ডিপ্রেশন হয়। ইনি যে যার কথা তুমি বলছো বা আমি বলছি, তিনি দ্বিতীয় স্ত্রী। এবং যখন ছেড়ে চলে যান তিনি টম হেনম্যানের ট্রেনারকে বিয়ে করেন, মানে তার সঙ্গে চলে যান। তখন তাদের দুটো বাচ্চা হয়ে গেছে। এবং সেই সময় গ্রাহাম থর্প তিনি খেলছিলেন ভারতে, দ্রুত ইংল্যান্ডে ফেরত আসেন। কিন্তু ইংল্যান্ডে ফেরত এসে আবিষ্কার করেন যে স্ত্রী তার সঙ্গে থাকছেন না। স্ত্রী বলেন যে আমাদের বৈবাহিক সম্পর্কে থাকাকালীন 7 বার তুমি আমায় ডিচ করেছো, 7 বার, এবং নিজে তুমি অ্যাডমিট করেছো যে 7 বার তুমি আমাদের বিবাহিত সম্পর্ককে তুমি এর মধ্যে 7টা ডিফারেন্ট মহিলার সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করেছো। এই বলে তিনি সম্পর্ক থেকে ইভেনচুয়ালি বেরিয়ে আসেন। এইটা একদমই নিতে পারেননি গ্রাহাম থর্প। তিনি বাড়িতে একা থাকতেন, এর মতো যে সকাল 10টার সময় ফ্রিজ খুলে দেখছেন ফ্রিজে কিছু নেই, বিয়ারের বোতল আছে, সেটা দিয়েই তার সকালটা শুরু হয়ে যেত। কিন্তু ওই ফেজটাকে কাটিয়ে তিনি আবার টিমে ফিরলেন এবং দুর্ধর্ষ সব ইনিংস খেললেন, সেঞ্চুরি করলেন, দুরন্ত ম্যাচ সব খেললেন। কিন্তু আবার দেখা গেল তার, এবং মাঝখানে আমরা জানি তিনি কোচিং করেছেন, কিন্তু সেই যে মেন্টাল ট্রমা বা ডিপ্রেশন সেটা অদ্ভুতভাবে আবার 55 বছর বয়সে ফেরত হলো। তাই আফগানিস্তানের কোচও তিনি কিন্তু কোচিংটা আর করতে পারলেন না। আমি বলবো যে এটা তার মধ্যে নিশ্চয়ই একটা মেন্টাল ইলনেসের, এই যে বললাম যে একটা ঘটনা থেকে শুরু হলো, সেটা থেকে গেল আবার ফেরত এলো। এটা বোঝায় যে মেন্টাল ইলনেস এমন একটা ইস্যু যেটাকে যদি অ্যাড্রেস না করা যায়, প্রতিনিয়ত অ্যাড্রেস না করা যায়, তাহলে এটা ভবিষ্যতে কিন্তু একটা ক্যান্সারের মতো একটা মারণ ব্যাধিতে ছড়িয়ে যেতে পারে। সেটা হয়তো কালকেই তোমায় মেরে ফেলবে না, কিন্তু এটা কুড়ে 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 খাবে।
এবং তোমার উপর বারবার করে এটা প্রভাব বিস্তার করবে। গ্রাম থর্পে তুমি যদি কেরিয়ার দেখো, তার তো ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই। 100টা টেস্ট ম্যাচ, সেঞ্চুরি করেছেন, রান করেছেন, কোচিং করেছেন, অ্যাপারেন্টলি সাকসেসফুল লাইফ। একজন স্ত্রী চলে গেছে, আরেকজন স্ত্রী জীবনে এসছে, সন্তান রয়েছে। কিন্তু এটা আমার মনে হয় হয়তো বুদ্ধিতে ব্যাখ্যা হয় না। এটা যদি তোমার জিন্সে যদি ওটা থাকে কোনোভাবে হয়, ওটা আবার কেউটে সাপের মতো ফিরে এসে ছোবল মারে। এবং এটা বোধহয় স্পোর্টিং দুনিয়ার কাছে একটা এক্সাম্পল হয়ে রইল যে কারোর যদি সামান্যতম ডিপ্রেশন হয়, তারা যেন ইমিডিয়েটলি যে হেল্পলাইন নাম্বার আছে বা যে সাপোর্ট সিস্টেম আছে সেগুলোতে যেন তারা যোগাযোগ করেন। কারণ এক্ষেত্রে তার স্ত্রী এবং কন্যা বারবার চেষ্টা করেও কিছু পারেননি, স্পেশালিস্ট হেল্প নেওয়া হয়েছিল। এসব ক্ষেত্রে যেন কেউ কালবিলম্ব না করে যেন চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। একেবারেই ভীষণ দুর্ভাগ্যজনক যেটা তার স্ত্রী বললেন, তার দ্বিতীয় স্ত্রী রাদার বললেন গ্রাহাম থর্পের বিষয়ে। আশা রাখবো যে এরকম ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। অনেক শ্রদ্ধা আমাদের তরফ থেকে গ্রাহাম থর্পকে। 1993 থেকে 2005 পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন এবং দাপিয়ে ক্রিকেটটা খেলতেন, 100টা টেস্ট খেলেছেন এবং তার এরকম পরিণতি এভাবে যে তিনি তার জীবনের যবনিকা টানবেন সেটা হয়তো কেউই ভাবতে পারেনি। তবে এইটা মেন্টাল ইলনেস কিন্তু যথেষ্ট রকমভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। আমরা দেখেছি গ্লেন ম্যাক্সওয়েলকেও, যে তিনি একটা লম্বা বিরতিতে চলে গিয়েছেন। সেটাই বলছি যে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় এবং সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এরপর একদম শেষ ল্যাপে চলে এসেছি স্টেডিয়াম বুলেটিনের, এবং আজকে স্পেশাল দিন, দিস ডে দ্যাট ইয়ারে আজকে যেটা স্পেশাল সেটা হচ্ছে যে 1991 সালের ওভাল টেস্টের কথা মনে করুন, যেখানে একদিকে ইংল্যান্ড আরেকদিকে ওয়েস্ট ইন্ডিজ, এবং সেই টেস্ট ম্যাচ খেলে 3 জন অবসর গ্রহণ করেছিলেন। একজনের নাম ভিভিয়ান রিচার্ডস, অপরজনের নাম ম্যালকম মার্শাল এবং আরেকজনের নাম জেফ দুজো। সেই টেস্ট ম্যাচ আজকে এই দিনে খেলা হয়েছিল এবং যদি খুব ভুল না হই ভিভিয়ান রিচার্ডস 60 রানে একটা ইনিংস করেছেন, তবে ইংল্যান্ড কিন্তু জিতে গিয়েছিল সেই টেস্ট ম্যাচ। ভিভিয়ান রিচার্ডস 60 করেছিলেন, ওভালে ম্যাচটা খেলা হয়। ঠিক একইভাবে 1981-তে একই দিনে রিটায়ার করেন লিলি মার্শ এবং গ্রেগ চ্যাপেল। এরার অবসান কি বলবো, একই দিনে ভিভিয়ান রিচার্ডস, জেফ্রি দুজো এবং ম্যালকম মার্শাল চলে যাওয়া। ভিভার মার্শাল তো সর্বকালের সেরা একদম টিমে দুজন, মানে একেবারে সেফ কন্টেন্ডার যাকে বলে। খুব বিষণ্ণতার দিন ভাবলে যে ভিভের চলে যাওয়া, এবং তার চেয়েও বিষণ্ণতা হচ্ছে যে এরপর খেলতে গিয়ে তিনি বাইরে চলে গেলেন। আমার এখন ভাবলে অবাক লাগে যে বিশ্বের সর্বকালের দুজন সুপারস্টার ক্রিকেটার, একজনের নাম ইমরান খান, তিনি বিশ্বকাপ জিতে আর একটাও ম্যাচ দেশের হয়ে খেলতে পারলেন না, কারণ গোটা টিম বিদ্রোহ করল, বাধ্য হয়ে তাকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে চলে যেতে হল। অর্থাৎ বিশ্বকাপটাই তার লাস্ট, মেলবোর্নে কাপ নিয়ে চলে গেলেন, অথচ তিনি আরও খেলতে চেয়েছিলেন। ভিভিয়ান রিচার্ডস তিনি 91-তে ওভালে শেষ করলেন এই বলে যে এবার বিশ্বকাপটা জমিয়ে খেলবো, বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হলো। তো গ্রেট প্লেয়ারদের মধ্যে সুনীল গাভাস্কর ভাগ্যবান, যিনি নিজের টার্মসে শেষ করতে পেরেছেন, নইলে ভাবাই যায় না যে এত টপ। এবং ভিভিয়ান রিচার্ডসের লাস্ট ম্যাচে 60 রান করেছেন, এমন নয় আউট অফ ফর্ম। 93-তে গ্লামাগানকে কাউন্টি চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু এমনই ভাগ্যের পরিহাস যে খেলতে চেয়ে নিজের প্রিয় ওয়েস্ট ইন্ডিজ টিমে ওয়ানডে ক্রিকেটে সুযোগই পেলেন। একেবারে এই প্রসঙ্গে একটা প্রশ্ন না করলেই নয় যে এই ক্ষেত্রে 92 বিশ্বকাপে যে সমর্থনটা তিনি আশা করেছিলেন রিচি রিচার্ডসনের থেকে, সেটা কি পাননি? একদমই পাননি। তিনি বলেছিলেন যে I always knew traitors were on board, but I never realized that Richie was one of them. এর থেকে আর কি মানে তুমি সেভাবে যদি দেখো আজকে, মানে কি বলবো, যে এত কথা আজকাল শুনি, এত ইউটিউব ভিডিওস দেখি। তুমি ইউটিউব ভিডিও দেখলে ইমরান খান সম্পর্কে সবচেয়ে বেশি মন্তব্য করেন ওয়াসিম আকরম এবং রামিজ রাজা, সবচেয়ে বেশি যে আমাদের ক্যাপ্টেন কি ছিলেন। বাট ইতিহাস বলে যে ইমরান খানের বিরুদ্ধে যখন বিক্ষোভ হয়, এই দুজনও মিয়ানদাদের সঙ্গে ভীষণভাবে সে বিদ্রোহে সামিল ছিলেন। কাজে এদিকে রিচার্ডসন, এদিকে আকরম। ইতিহাস খুব নিষ্ঠুর, ইতিহাস দেখিয়ে দেয় সময় এসে হয়তো তার উপরে চাপা পড়ে, তার উপর বালি চাপা পড়ে, তার উপরে হাওয়ায় চলে যায়, অন্য দিক ভেসে যায়, নদীর জল গড়িয়ে যায়, কিন্তু ইতিহাসই সেগুলো থেকে যায়। একদমই ইতিহাসই সেগুলো থেকে যায়। রিচি রিচার্ডসন একটা সময় আইডলাইজ করতেন রিচি রিচার্ডসকে,
তিনি সমর্থন করেননি, এবং যেটা গৌতম দা অলরেডি বলেন যে কি বলেছেন ভিভ রিচার্ডস, এবং ক্রিকেট দেবতা না সব কিছু দেখে, যার পরিণাম আমরা দেখেছি 96 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খুব কাছে এসে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেমিফাইনালে হারে অস্ট্রেলিয়ার কাছে, এবং রিচি রিচার্ডসনের একদম শেষ বেলায় সেই রূপটা আমার এখনও চোখের সামনে ভেসে উঠছে। তাই সব কিছুর খেয়াল রাখছেন ক্রিকেট দেবতা, এবং ঠিক সময় ঠিক লোককে কিন্তু সেই উপহারটা দিয়ে দেন। রিচি রিচার্ডসনকে সেই রাতটা উপহার দিয়েছেন। আমি খেয়াল রাখছি তুমি ইসবল সাপোর্টার। এখানে আমি কোনো কমেন্ট করবো না, তবে অনেক ধন্যবাদ গৌতম দাকে এতটা সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন অবশ্যই স্টেডিয়াম বুলেটিন, এবং অবশ্যই আমাদের ব্যাক ক্যামেরা যারা রয়েছে তাদের কথা বলতেই হচ্ছে। মানস কয়াল রয়েছেন এবং একই সঙ্গে রুদ্র রয়েছেন, তাদের সহযোগিতা না থাকলে স্টেডিয়াম বুলেটিন এতটা সাকসেসফুল কিন্তু হতো না। তাই শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আপনাদের চোখ রাখতেই হবে ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ড্রেড। এবং তোমার এই কাইন্ডনেস আজকের ভাবা যায় না, আজকে বহুদিন বাদে এই কাইন্ডনেস দেখতে পেলাম, ধন্যবাদ তোমাকে।